তিস্তা এত বড় নদী, খরস্রোতা নদী, তার নিচে এখন মোটামুটি ধুধু বালুর মতো, সেখানেও হয়তো ফসলের আবাদ হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের কবিতার মতো হাঁটু জল থাকলে আমরা ধান চাষ করতে পারি, এটি যেমন একটা দিক, আবার আসলে ধান চাষ করবার মতো অবস্থায় নদী পৌঁছে যাচ্ছে কিনা। মানে আমরা ঢাকায় ভাষায় আমরা বলি উন্না মৌসুম এখন। আচ্ছা, এখন শেষ হচ্ছে, বর্ষা মৌসুম শুরু হবে আর কি, গ্রীষ্ম শেষ। তো উন্না মৌসুমে প্রত্যন্ত অঞ্চলের ছোট নদীগুলোতে হাঁটু জল হয়ে যায়। এটা এবং এই সময় একটা ধান চাষ, একটা সিজনাল ইয়েও হয়। আপনি মানিকগঞ্জ অঞ্চলে গেলে এখন পাবেন চামারা, যেটা দিয়ে আসলে পিঠা বানানো হয়। বলা হচ্ছে যে চালে ভালো চামারা যদি থাকে পানি, রিশতায় ভালো মামারা যদি থাকে নানি। হ্যাঁ, সুতরাং খুব ইন্টারেস্টিং আর কি এই মেটাফোরগুলো। তো সেই জায়গা থেকে লোকাল হাইড্রোলজির সাথে লোকাল ক্রপ প্রোডাকশনের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। বাট এই নিউজগুলোর আবার আরেকটা ইমপ্লিকেশনও আছে, যেটা সাধারণ যারা নদী নিয়ে কাজ করেন না তারা যেটা বুঝতে চান, এবং আসলে যারা রিপোর্টগুলো করেছেন তারাও বুঝাতে চান, সেটা হচ্ছে হাঁটু জল থাকলেও তো প্রবাহটা থাকতে হবে। হাঁটু জল থাকলেও তো ধান চাষ করার কথা না। হ্যাঁ, তো হইলেও আপনার পাড়ে ধান চাষ হবে, কিন্তু প্রবাহটা তো থাকতে হবে নদী। সেই প্রবাহগুলো মরে গিয়েছে। যেরকম নদী রক্ষা কমিশন এখন বলছে 1000-এর উপরে নদী, আমরা বলছি 1200-এর উপরে, কিন্তু এই মৌসুমে এই ডিউরিং দিস টাইম আসলে 200-250 নদীও কিন্তু প্রবাহমান থাকে না। আচ্ছা, তো এটা পানি উন্নয়ন বোর্ডের ডেটা, কারণ তারা তো পানি নিয়ে কাজ করে, প্রবাহটা নিয়ে কাজ করে। তো সুতরাং 200-250 নদীতেও যদি সাফিসিয়েন্ট প্রবাহ না থাকে, তাহলে এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং বিষয়। কারণ হচ্ছে যে প্রবাহ না থাকলে এই পলিটা আরো বেশি করে জমে, এবং পরবর্তীতে পলিটা না পরিষ্কার করা গেলে এটা আসতেই কিন্তু আপনার দখল শুরু হয়ে যায়। যে নদীতে প্রবাহ নাই সেটাই দখল। খুবই ভয়াবহ একটা চিত্র এটা তুলে ধরা হয়েছে, এবং এটি কিন্তু এমন নয় যে ইট ইজ আননোন টু দি পিপল, ইট ইজ নোন টু দি পিপল, রাদার ইট ইজ নোন টু দি অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ পানি ব্যবস্থাপনার সাথে যারা জড়িয়ে আছে, যে বিভাগগুলো আছে কাজ করছে, বিআইডব্লিউটিএ বলেন, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বলেন, ওয়াটার রিসোর্স মিনিস্ট্রি বলেন, পানি, সবচেয়ে বড় কথা হলো যে নৌ পরিবহন মন্ত্রণালয়, তাদেরও তো এই সাইড দিয়ে নৌ চলাচলের ব্যবস্থাটা আছে, তাই না? সেটা তো দোজ আর অলসো হ্যাম্পার্ড। একটি হচ্ছে যে নৌ চলাচলের ব্যবস্থা হ্যাম্পার হয়েছে, অপরদিকে হচ্ছে পানির যে প্রবাহটা সেটা চলার জন্য জীববৈচিত্র্য যেটা সেটা কিন্তু একেবারে নাই, ধ্বংসপ্রাপ্ত। তো সেই জায়গাটায় এটা যেটা হলো, এটা একটা চরম অস্বাভাবিক অবস্থা। আমরা এই অস্বাভাবিক অবস্থা দেখতে চাই না। তিস্তা বলুন, তারপরে অন্যান্য নদীর সাথে যেটা আছে, গঙ্গা, যমুনা, তো সেইটির প্রবাহটা স্থিমিত হয়ে যাওয়ার ফলে যদি এটি ঘটে থাকে, তাহলে দ্যাট ইজ এ মেইন রিজন। তো সেই জন্য আমাদের যেটা করা দরকার, উই নিড টু গো ফর স্টেপস লাইক দ্যাট। যে এই অবস্থাটা হলো কেন? ধরেন এই যে সেতু দেখে বুঝতে পারছি আমরা নদীটা কত বড়, বিশাল নদী, কিন্তু এখন নিচে ধান চাষ হচ্ছে সবুজ। হ্যাঁ, ফলে এই জায়গাটা যেটা হবে, এই যে ধান চাষগুলো যারা করেছে, দেখেন এই বছরের নিউজ, ফেব্রুয়ারির নিউজ, আমাকে একটু এক্সপ্লেইন করতে দিন, এই 1 মিনিট, মানে তাইলে টোটাল জিনিসটা বোঝা যাবে। দেখেন আগামী দিনের এই যে যেটা হচ্ছে নদীকে নিয়ে, ধান চাষ করছে, এখন হয়তো অনেকে বলবে যে ও আমাদের তো ফসল হচ্ছে, তো কতটুকু ফসল হচ্ছে? অ্যাট দ্য কস্ট অফ দি রিভার, at the cost of the river. তুমি এখানে অন্যরকম গাছ লাগাতে, এইটা ডিসি সাহেবকে ফান্ড দেবে দরকার বোধে, সে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্য কাউকে নিয়ে তারা কিছু গাছ লাগিয়ে দিবে, সেরকম জায়গাটা যদি না গাছ লাগালে তো সেই জায়গাটা আরো খারাপ অবস্থা হয়ে যাবে। সেটি তো আমি বলছি যে পাবলিক প্রপার্টি হিসাবে সেটি থাকবে, এবং আবার যখন পানি আসবে দূরে দূরে, তখন তো সেটা চলে যাবে। এবং এমন গাছ লাগা না হলে সে প্রোটেক্ট করে, আপনি বলছেন গুল্ম জাতীয় গাছ, এক্স্যাক্টলি, না হলে সে, না, এটা তো বেড, রিভার বেড, রিভার বেড না, রিভার বেডকে যদি মানুষ দখলে নিয়ে নিতে চায়, আচ্ছা, আপনি বলছেন দখল ঠেকানোর জন্য,